হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস খাতুন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভারতীয় সংবিধান। দেখো, ভারতীয় সংবিধান আমরা একটা ক্লাসে কভার করতে পারবো না। আজকে আমাদের ভারতীয় সংবিধানের উপরে ফার্স্ট ক্লাস, এটা আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব গণপরিষদ। ভারতীয় সংবিধানের গণপরিষদ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আজকে আমরা কভার করব। ওকে, তোমরা অনেকে ভারতীয় সংবিধান এই বিষয়টাকে ভীষণ একটা কঠিন বিষয় বলে মনে করো, কিন্তু আলোচনাটা যদি তোমরা শোনো তারপরে এমসিকিউগুলোকে দেখো, তোমাদের কিন্তু বিষয়টা অনেকটা ইজি বলে মনে হবে। আর ভারতীয় সংবিধান থেকে কোনো কঠিন প্রশ্ন আসে না। তো যারা নতুন আছো, এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাস থেকে একটা লাইক করে দাও। তো আমরা প্রথমেই জেনে নেব ভারতীয় সংবিধানের কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনাতে আমরা গণপরিষদটাকে রেখেছি, এটাই আমাদের ফার্স্ট ক্লাস। এরপরে আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব সংবিধানের উৎস, তারপরে আমরা আলোচনা করব সংবিধানের প্রস্তাবনা, রাজ্য গঠন, নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক দায়িত্ব, নির্দেশাত্মক নীতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এই এক একটা বিষয়কে এক একটা ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। দেখি আজকে আমাদের বিষয় কি আছে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো, ভারতীয় সংবিধান, এই ক্লাসের মধ্যে আমরা আজকে আলোচনা করব ভারতের গণপরিষদ। ঠিক আছে, দেখো, গণপরিষদ আলোচনা করার প্রথমেই আজকে আমাদেরকে জেনে নিতে হবে ভারতীয় সংবিধান, এই সংবিধান জিনিসটা কি, সংবিধান বা কনস্টিটিউশন কাকে বলে, কি করে সংবিধানের বিষয়টা কি, সেটা আজকে আমরা প্রথমে জেনে নেব। দেখো, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুন থাকে। এই নিয়ম কানুন বা বিধিবিধানগুলোর একটা সমষ্টি হলো রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র বা কনস্টিটিউশন। একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিছু নিয়ম কানুন, কিছু বিধিবিধান থেকে থাকে। এই নিয়ম কানুন আর বিধিবিধানগুলোর সমষ্টিকেই বলা হয় রাষ্ট্রের সংবিধান। দেখো, সংবিধানের প্রকারভেদ, তাহলে এই সংবিধানকে কটা ভাগে ভাগ করা যায়? ভারতীয় সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। এবার লিখিত সংবিধান কি, অলিখিত সংবিধান কি, এগুলো আমরা একটু আলোচনা করে নিই। দেখো, লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন হলো কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির প্রায় সবগুলোই যখন লিখিত আকারে একটি দলিলে লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন। যেমন হচ্ছে আমাদের ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান এবং সুইজারল্যান্ডের সংবিধান লিখিত সংবিধান। নেক্সট, অলিখিত সংবিধান। দেখো, অলিখিত সংবিধান কাকে বলে? কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক বিধানগুলির প্রায় সবগুলোই যখন সাধারণত প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্তের উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয় অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন। যেগুলো লিখিত আকারে থাকে না সেগুলো হচ্ছে অলিখিত সংবিধান। এক্সাম্পল হচ্ছে ব্রিটেনের সংবিধান হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। এছাড়া নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, এগুলোর সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। কেমন? নেক্সট, দেখো, সংবিধান গঠনের পটভূমি বা গণপরিষদ গঠন। আমরা যেহেতু আজকে আলোচনা করব গণপরিষদ, তাই আজকে আমাদেরকে জেনে নিতে হবে গণপরিষদ বিষয়টা কি। দেখো, গণপরিষদ হলো সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশ থেকে কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে গঠিত একটি পরিষদ। গণপরিষদ তাহলে কি? সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশ থেকে, প্রদেশ বলতে কি এখানে দেখো, বাংলা একটা প্রদেশ, বিহার একটা প্রদেশ, উড়িষ্যা একটা প্রদেশ, বোম্বাই একটা প্রদেশ, এই যে এক একটা প্রদেশগুলো রয়েছে, এই এক একটা প্রদেশ থেকে কয়েকজনকে নির্বাচন করা হয় এবং তাদের দ্বারা
একটা পরিষদ গঠন করা হিসেবে কয়েকজনকে নির্বাচন করা হয় এবং তাদের সঙ্গে এই পরিষদটা গঠন করা হয়েছে। ঠিক আছে, তাহলে গণপরিষদ কি, যে একটা সংবিধানকে রচনা করার জন্য এই যে বিভিন্ন প্রদেশগুলো আছে, ভারতের বিভিন্ন যে জায়গাগুলো আছে, এই এক একটা প্রদেশ থেকে কিছু জনকে নির্বাচিত করা হয় এবং তাদেরকে নিয়ে একটা পরিষদ গঠন করা হয়, আর এই পরিষদটাই হলো গণপরিষদ। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 1946 সালে 4টি মূল নীতির ভিত্তিতে গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়। তাহলে এখান থেকেই দেখো প্রশ্ন আসবে, কোন মিশনের পরিকল্পনা অনুসারে কত সালে গণপরিষদ গঠিত হয়েছে। তাহলে এখানে কোন মিশন হচ্ছে, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 1946 সালে 4টি মূল নীতির ভিত্তিতে গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়েছে। চলো এরপরে আমরা আমাদের একটু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখো। আমাদের প্রথম প্রশ্ন কি আছে, গণপরিষদ কবে গঠিত হয়? গণপরিষদ কবে গঠিত হয়? রাইট অ্যান্সার হবে মার্চ 1946 সালে। নেক্সট, কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? রাইট অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন। নেক্সট, ভারতীয় সংবিধান রচনার জন্য কে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? ভারতীয় সংবিধান রচনার জন্য কে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? রাইট অ্যান্সার হবে MN রায়। নেক্সট, গণপরিষদ গঠনে কয়টি অধিবেশন হয়েছিল? গণপরিষদ গঠনে কয়টি অধিবেশন হয়েছিল? রাইট অ্যান্সার হবে 11টি। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 9 ডিসেম্বর 1946 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল তাহলে 9 ডিসেম্বর 1946 সালে। নেক্সট, গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল? রাইট অ্যান্সার হবে 24 জানুয়ারি 1950। তাহলে গণপরিষদের মোট অধিবেশন হয়েছিল কটা? 11টি। এর মধ্যে আমরা প্রথম অধিবেশন এবং শেষ অধিবেশন এই দুটি কবে হয়েছিল এগুলো মনে রাখবো। ঠিক আছে, প্রথম অধিবেশন কবে হয়েছিল এবং শেষ অধিবেশন কবে হয়েছিল। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হবে সচিদানন্দ সিনহা। নেক্সট, গণপরিষদের প্রথম সভাপতি বা স্থায়ী সভাপতি কে ছিলেন? আমরা প্রথমে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তিনি কিন্তু একজন অস্থায়ী সভাপতি ছিলেন। গণপরিষদের প্রথম এবং স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে সচিদানন্দ সিনহা। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? রাইট অ্যান্সার হবে নিউ দিল্লি। নেক্সট, সর্বপ্রথম কে ভারতের সংবিধান রচনার কথা বলেন? কে সর্বপ্রথম এই ভারতের সংবিধান রচনার কথা বলেন? এর রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? এর রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ভারতীয় সংবিধান রচনার কথা প্রথম বলেছিলেন, কিন্তু তিনি গণপরিষদের সদস্য ছিলেন না। ভারতীয় সংবিধান রচনার আগে যে গণপরিষদ গঠিত হয়েছিল সেই গণপরিষদের সদস্য তিনি ছিলেন না, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ভারতীয় গণপরিষদের প্রতীক কী ছিল? ভারতীয় গণপরিষদের প্রতীক কী ছিল? রাইট অ্যান্সার হবে হাতি। হাতি ছিল ভারতীয় গণপরিষদের প্রতীক। নেক্সট, ভারতীয় সংবিধান রচনার জন্য কতদিন সময় লেগেছিল? ভারতীয় সংবিধান রচনার জন্য কতদিন সময় লেগেছিল? রাইট অ্যান্সার হবে 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট, ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? রাইট অ্যান্সার হবে লর্ড প্যাথিক লরেন্স। নেক্সট, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন?
গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? বি.এন. রাও, মহাত্মা গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি সচিদানন্দ সিনহা? রাইট অ্যান্সার হবে সচিদানন্দ সিনহা। নেক্সট, গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল, কারণ তিনি ছিলেন কি হবে? রাইট অ্যান্সার কংগ্রেসের সমর্থিত, মহাত্মা গান্ধীর সমর্থিত নাকি গণপরিষদের প্রবীণতম সদস্য, না কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থিত? রাইট অ্যান্সার হবে গণপরিষদের প্রবীণতম সদস্য। তিনি গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন, সেই জন্য তাকে গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে নির্বাচিত করা হয়েছিল। নেক্সট, ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? সংসদের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, রাষ্ট্রপতির মাধ্যমে নাকি লোকসভার মাধ্যমে? রাইট অ্যান্সার হয়ে যাবে গণপরিষদ। নেক্সট, গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয় কত সালে? রাইট অ্যান্সার হবে 1935। 1935 সালে গণপরিষদ গঠনের প্রথম দাবি উত্থাপিত হয়। নেক্সট, গণপরিষদের সদস্যরা ছিলেন, রাইট অ্যান্সার হবে প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। মানে গণপরিষদের যারা সদস্য হবে তারা কিভাবে নির্বাচিত হয়েছিলেন? প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হয়েছিলেন। নেক্সট, ভারতের সংবিধান রচনা করেছে, রাইট অ্যান্সার হবে ভারতের গণপরিষদ। নেক্সট, গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিনহা। গণপরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হতো সর্বসম্মতিক্রমে। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, নাকি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট 13টি কমিটি গঠিত হয়েছিল? এই নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোন তথ্যটি সঠিক নয়? তাহলে গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিনহা, এটা সঠিক। গণপরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হতো সর্বসম্মতিক্রমে, এটাও সঠিক। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, এটাই হবে অ্যান্সার। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল, এই তথ্যটাই হচ্ছে সঠিক তথ্য নয়। ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট 13টি কমিটি গঠিত হয়েছিল, এই তথ্যটাও সঠিক তথ্য। তাহলে অ্যান্সার হয়ে যাবে গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তাহলে গয়ের অ্যান্সারটা হয়ে যাবে সঠিক। ওকে, নেক্সট, সংবিধান রচনার জন্য গণপরিষদে প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল, রাইট অ্যান্সার হবে 389। নেক্সট, গণপরিষদে প্রাথমিক সদস্যদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? রাইট অ্যান্সার হবে 78। নেক্সট, মুসলিম লীগ সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? রাইট অ্যান্সার হবে 299। নেক্সট, গণপরিষদে কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? দেখো তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? 13টি। গণপরিষদে কতগুলি তাহলে কমিটি গঠন হয়েছিল? 13টি কমিটি গঠন হয়েছিল। এবং গণপরিষদের অধিবেশন কটা হয়েছিল? অধিবেশন বসেছিল কটা? 11টা। এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, গণপরিষদের অধিবেশন হয়েছিল 11টা আর কমিটি গঠিত হয়েছিল 13টা। নেক্সট, ভারতবর্ষের সংবিধান হলো পৃথিবীর বৃহত্তম সংবিধান, পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান নাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান? রাইট অ্যান্সার হবে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট, 1946 সালে 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন? দেখো, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হলেন সচিদানন্দ সিনহা এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে 1946 সালে 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন? রাইট অ্যান্সার হবে
ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 সালে 11ই ডিসেম্বর প্রথম স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট, কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়? রাইট অ্যান্সার হবে 26 নভেম্বর 1949 সালে। 26 নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়। নেক্সট, কবে ভারতীয় সংবিধান কার্যকারী হয়? ওটা ছিল কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং সংবিধান গৃহীত হওয়ার পর কবে থেকে ভারতীয় সংবিধান কার্যকারী হয়, মানে কাজ শুরু হয়। রাইট অ্যান্সার হবে 26 জানুয়ারি 1950। নেক্সট, কবে গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয়? কবে গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয়? রাইট অ্যান্সার হবে 22 জুলাই 1947 সালে। নেক্সট, কবে গণপরিষদে জাতীয় সঙ্গীত গৃহীত হয়? রাইট অ্যান্সার হবে 24 জানুয়ারি 1950। নেক্সট, জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? রাইট অ্যান্সার হবে পিঙ্গালি বেঙ্কাইয়া। নেক্সট, কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে? রাইট অ্যান্সার হবে BN রাও। নেক্সট, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রাইট অ্যান্সার হবে ডক্টর BR আম্বেদকর। নেক্সট, কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? ভারতীয় সংবিধানের খসড়া কবে প্রকাশিত হয়েছিল? এর রাইট অ্যান্সার হবে 1947 সালে। নেক্সট, এর আগের কোশ্চেনটা আমরা আলোচনা করলাম যে ভারতীয় সংবিধানের খসড়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1947 সালে। খসড়া কমিটিটা কি? দেখো, 29 আগস্ট 1947 সালে খসড়া কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল 7 জন। ডক্টর BR আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান এবং এই খসড়া কমিটির আরও কয়েকজন সদস্য ছিলেন। তারা হলেন KM মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী, M গোপালস্বামী, DP খৈতান এবং BL মিত্র। এই নামগুলো একটু মনে রাখবে, আর খসড়া কমিটির এই ডিটেলসটা একটু দেখে নাও, এটা একটু মনে রাখবে। নেক্সট, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? একটু আগে আমরা বললাম খসড়া কমিটির চেয়ারম্যান বা খসড়া কমিটির প্রধান কে ছিলেন? রাইট অ্যান্সার হবে ডক্টর BR আম্বেদকর। নেক্সট, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির কতজন সদস্য ছিলেন? রাইট অ্যান্সার হবে 7 জন। নেক্সট, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? এর রাইট অ্যান্সার হবে 1949 সালে। নেক্সট, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, স্বরাজ পার্টি নাকি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? এর রাইট অ্যান্সার হবে স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়। নেক্সট, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেননি? কোন রাজনৈতিক দল গণপরিষদ গঠনের সময় অংশগ্রহণ করেননি? ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, ভারতীয় জনতা পার্টি নাকি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? এর রাইট অ্যান্সার হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এই রাজনৈতিক দলটি গণপরিষদ গঠনের সময় অংশগ্রহণ করেননি। নেক্সট, কোন পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়? অপশনের মধ্যে কোন পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়? সর্বসম্মতিক্রমে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নাকি উপরের সবকটি পদ্ধতির মাধ্যমে? তাহলে রাইট অ্যান্সার হবে সর্বসম্মতিক্রমে। সবার সম্মতি নেওয়ার পর গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো, মনে রাখবে এটা। নেক্সট, কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহরু। নেক্সট,
জওহরলাল নেহরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কবে? গণপরিষদের যে একটা উদ্দেশ্যমূলক প্রস্তাব আছে সেই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, এর আগের কোশ্চেনে আমরা জেনেছি, জওহরলাল নেহরু। তিনি কবে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? রাইট অ্যান্সার হবে 1947 সালে 22শে জানুয়ারি। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম কার্যনির্বাহী সভাপতি পদের জন্য প্রস্তাব করেন কে? মানে গণপরিষদের যখন প্রথম সভা হয়েছিল সেই সভায় একজন সভাপতির প্রয়োজন ছিল, সেই সভাপতির কার্যনির্বাহী দায়িত্ব দেওয়ার জন্য যে ডক্টর সচিদানন্দ সিনহার নাম নেওয়া হয়েছিল, এই প্রস্তাবটা কে রেখেছিলেন? রাইট অ্যান্সার হবে জে.বি. কৃপালিনী। আজকের গণপরিষদের আলোচনা এবং ইম্পর্টেন্ট এমসিকিউ এখানেই শেষ। তোমাদের কারো যদি কোনো এই টপিকের মধ্যে কোশ্চেন থেকে থাকে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দেবে এবং আজকের ক্লাস থেকে একটা লাইক করে দেবে। যারা নতুন আছো তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।